আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সংবিধান সংস্কার পরিষদের নোটিশ নিয়ে সংসদে বিতর্ক। বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সরকারের নতুন নির্দেশনা। 111-এর ঘটনায় কেউ ছাড় পাবে না বললেন চিফ প্রসিকিউটর। বাণিজ্যের আড়ালে দেশ থেকে পাচার $6,830 কোটি, জিএফআই এর প্রতিবেদন। দেশি বিদেশি ঋণের সংখ্যা থেকে মুক্ত করা সরকারের লক্ষ্য জানালেন অর্থ উপদেষ্টা। ভূমধ্যসাগরে নৌকাডুবি নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না জানালেন বিদ্যুৎ মন্ত্রী। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে আলোচনার জন্য সংসদের নোটিশ দিয়েছে বিরোধী দল জামায়াত ইসলাম। এই নোটিশের ওপর কখন আলোচনা হবে তা নিয়ে রোববার সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে। বিকেলে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরপরই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান নোটিশটি সংসদে উত্থাপন করেন এবং এটি নিয়ে আলোচনা করার দাবি জানান। কিন্তু সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, দিনের কার্যসূচি অনুযায়ী আগে প্রশ্নোত্তর ও জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর আলোচনা শেষ করতে হবে। এরপর অন্য কোনো নোটিশ নিয়ে আলোচনা হতে পারে। পরে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, দিনের কার্যসূচি অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর আলোচনা শেষে বিরোধী দলের আনা নোটিশের বিষয় সিদ্ধান্ত দেওয়া হবে। আমার উত্থাপনীয় বিষয়, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 আদেশ নম্বর 1 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে আলোচনা উত্থাপনের কারণ, কেন আজকে আমাকে এই নোটিশটা দিতে হলো, এটাই দুঃখের বিষয়। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের প্রদত্ত রায় বাস্তবায়নের লক্ষ্যে আইনে বর্ণিত সময়সীমার মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি, যা 30 পঞ্জিকা দিবসের মধ্যে আহ্বান করার কথা ছিল। সরকার চাকরিজীবীদের জন্য বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। রোববার মন্ত্রী পরিষদ বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে। এতে বলা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয় নতুন পরিপত্রে। এতে আরো বলা হয়েছে, এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে ও অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে। এছাড়াও অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে। অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করা ও সরকারি নির্দেশনা ছাড়া আলোকসজ্জা পরিহার করতে হবে। জ্বালানি ব্যবহারের সাশ্রয়ী হওয়ার পাশাপাশি অফিস কক্ষ, করিডোর, টয়লেট, সিঁড়ি, সিঁড়ির হাতল ইত্যাদি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এসব নির্দেশনা প্রতিপালন ও তদারকির জন্য সব দপ্তর, সংস্থা ও কার্যালয়কে ভিজিল্যান্স টিম গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া পরিপত্রে প্রতি কার্যদিবসে সকাল 9টা থেকে 9টা 40 পর্যন্ত সরকারি চাকরিজীবীদের নিজ অফিস কক্ষে আবশ্যিকভাবে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, 111-এর সময় যারা ক্ষমতার অপব্যবহার করেছেন বা অপরাধে লিপ্ত ছিলেন তারা যত বড় প্রভাবশালী হন না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। রোববার সাংবাদিকদের তিনি বলেন, 1-11 থেকে শুরু করে বিগত সরকার পর্যন্ত যারা রিং লিডার ছিল, তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সে যেই হোক বা যত শক্তিশালী হোক, ট্রাইব্যুনাল স্বাধীনভাবে তাদের বিচার করবে। কোনো ইনডেমনিটি আমাদের কর্মকাণ্ডে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।
আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে গত এক দশকে বাংলাদেশ থেকে প্রায় ৬৮.৩ বিলিয়ন ডলার অবৈধভাবে বিদেশে স্থানান্তর করা হয়েছে। মূলত আমদানি ও রপ্তানিকৃত পণ্যের মূল্য বা পরিমাণ কম বা বেশি দেখানোর মাধ্যমে এ অর্থ পাচার করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি। সম্প্রতি প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 2013 থেকে 2022 সাল পর্যন্ত সময়ে আন্তর্জাতিক বাণিজ্যে ট্রেড মিস ইনভয়েসিং অর্থাৎ পণ্যের মূল্য ভুলভাবে ঘোষণা করার মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় 6,830 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। জিএফআই এর বিশ্লেষণে দেখা যায় বাণিজ্য মূল্যে বড় ধরনের এ অমিলের কারণে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে শীর্ষ 10টির তালিকায় বাংলাদেশের অবস্থান রয়েছে। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, অনেকের মনে নানা উদ্বেগ, উৎকণ্ঠা, শঙ্কা রয়েছে যে সরকার মনে হয় আগের কায়দায় দেশি উৎস থেকে ঋণ নিবে অথবা বৈদেশিক ঋণের পাহাড় গড়বে। আমাদের লক্ষ্য এ ধরনের শঙ্কা থেকে মুক্ত করা, আর এজন্য সরকার রাজস্ব আহরণে খুব বেশি গুরুত্ব দিচ্ছে। অতীতের যে কোনো সময়ের তুলনায় আগামীতে সরকারের রাজস্ব আহরণের পরিমাণ বাড়বে এবং এ লক্ষ্যে এনবিআর এর টাস্ক ফোর্স কাজ করছে। রোববার রাজস্ব আদায় নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, কর জিডিপির দিক থেকে বাংলাদেশ তলানির মধ্যে রয়েছে। বর্তমানে এটি 7%-এরও নিচে। এমন কর জিডিপি দিয়ে দেশের অর্থনীতি এগুতে পারে না। আমাদের লক্ষ্য আগামী 5 বছরের মধ্যে কর জিডিপির অনুপাত 10% উন্নীত করা এবং পরবর্তীতে যদি আমরা সরকারে আসতে পারি তাহলে সেটিকে 15% নিয়ে যাওয়া। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, এ ঘটনায় একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক মানব পাচার চক্র জড়িত। এ চক্রের সদস্যরা বাংলাদেশ ও লিবিয়া দুই দেশই সক্রিয়। তারা উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিপজ্জনক পথে পাঠায়। বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার পর তাদের জীবন ঝুঁকির মুখে ফেলে দেয়। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যাতে দ্রুত এ চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা যায়। প্রয়োজনে আন্তর্জাতিক আইন ও বাংলাদেশ আইন উভয় ব্যবস্থায় বিচার নিশ্চিত করার কথাও বলেন তিনি বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতোমধ্যে ঘটনাটি তদন্ত শুরু করেছে। শুধু এই ঘটনার বিচার নয়, দীর্ঘমেয়াদে মানব পাচার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। এ ধরনের ঘটনা কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। এটি বন্ধে আমাদের স্থায়ী সমাধান বের করতে হবে। বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া প্রত্যাহার করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মাঝে দীর্ঘদিন ধরেই এক ধরনের অস্বস্তি ও অসন্তোষ বিরাজ করছিল। বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। একটি গ্রাহক বান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্যেই আমরা এই মিটার চার্জ পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।